Students, welcome to our today's class. Today I will discuss exponential distribution. আমরা মূলত ইতিপূর্বে তিনটা ডিস্ট্রিবিউশন মেইনলি পড়েছি। একটা হলো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, পয়সন ডিস্ট্রিবিউশন অ্যান্ড নর্মাল ডিস্ট্রিবিউশন, যেখানে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন আর পয়সন ডিস্ট্রিবিউশন ছিল ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের উপরে, আর নর্মাল ডিস্ট্রিবিউশন পড়েছি কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের উপরে। মূলত এই তিনটা ডিস্ট্রিবিউশনই মেইন, এর উপরে বেসিস করে আরও ছোটো ছোটো কিছু ডিস্ট্রিবিউশন আছে, সেগুলোর প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন, গড়, দ্যাট ইজ মিন ভ্যারিয়েন্স জানলে এবং কিছু বেসিক কিছু প্রবলেম জানলেই অঙ্কগুলো করা যাবে এবং ছোটো ছোটো প্রবলেম সলভ করতে এগুলো অনেক সময় কাজে লাগে। যে তারই একটা ধারাবাহিকতায় আমরা আজকে পড়ব এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন। তাহলে আসো প্রথমত দেখি যে এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনটা কি। বলা আছে যে ইফ এক্স ইজ এ continuous random variable, continuous random variable with PDF, that means probability density function fx, যেহেতু continuous random variable সেহেতু আমি fx দিয়ে ডিনোট করব, fx বাই 1 বাই এটাকে বলে গামা n e to the power minus x and x to the power n minus 1, যেখানে x গ্রেটার দ্যান 0, x এর ভ্যালু 0-র চেয়ে বড়, কত বড় সেটা আমরা জানি না, তবে আমরা ধরে নিতে পারি যে x এর ভ্যালু 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। এরকম একটা প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন দেয়া আছে, যার যেখানে দেখো দেন এই যে এক্স ভেরিয়েবলটা কন্টিনিউয়াস ভেরিয়েবল নিয়ে তার যে প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশনটা আমি নিয়েছি সেটাকে বলে এক্স ইজ কল্ড গামা ফাংশন, এটাকে বলে গামা ফাংশন। এখানে এক্স হচ্ছে গামা ফাংশন। হ্যাঁ, প্রশ্ন আসতে পারে আমি পড়ছি এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন, লিখছি গামা ফাংশন, হ্যাঁ হোয়াট ইজ দিস। এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনটা মূলত গামা ফাংশনের পিডিএফের উপরে বেস করে এস্টাবলিশড হয়েছে। আমরা গামা ফাংশন পড়ব, আগে এটা একটু দেখে নেই, তাহলে আমাদের তখন ওইটা বুঝতে আমাদের একটু সহজ হবে। দেখো কি বলেছে, গামা ফাংশন, সরি ভুল বললাম, গামা ফাংশন, এখানে গামা ভেরিয়েবল অ্যান্ড এই যে এক্স এবং তার এফএক্স, এক্স হচ্ছে ভেরিয়েবল, এফএক্স হচ্ছে গামা ফাংশন। হ্যাঁ, এই দুটো কি, এটাকে আমি বলতে পারি ইজ দ্য গামা ডিস্ট্রিবিউশন। হ্যাঁ, তাহলে এটা আমার একটা গামা ডিস্ট্রিবিউশনের ফাংশন, এটা আমি বলতে পারি। এখন এই গামা ডিস্ট্রিবিউশন থেকে আমি মূলত এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনটাকে স্টাবলিশ করব। এখন দেখো এই যে একটা ডিস্ট্রিবিউশন যদি এটা হয়ে থাকে, তার একটা গড় ভেদাঙ্ক আছে, মিন অ্যান্ড ভ্যারিয়েন্স, দেন এই গামা ফাংশন বা গামা ডিস্ট্রিবিউশনের মিন আর ভ্যারিয়েন্স এন এর সমান। আমরা পয়সন ডিস্ট্রিবিউশনে দেখেছিলাম যে মিন অ্যান্ড ভ্যারিয়েন্স তার প্যারামিটার ল্যামডার সমান। এখন এই গামা ডিস্ট্রিবিউশনে এসে আমি দেখছি যে এখানেও মিন অ্যান্ড ভ্যারিয়েন্স এন এর সমান, এন হচ্ছে নাম্বার অফ ট্রায়াল। এখন দেখো এই কেসে এই গামা ডিস্ট্রিবিউশনের এই প্রবাবিলিটি ফাংশনের মধ্যে আমি যদি মনে করি যে এন এর মান 1, ইফ n ইকুয়াল টু 1, দেন এই গামা ফাংশনের এফ এক্স পিডিএফটা কী দাঁড়াবে দেখো, 1 বাই গামা 1 মানে 1 আর ই টু দি পাওয়ার মাইনাস এক্স, আর এখানে কি হয় এক্স টু দি পাওয়ার 0 হয়ে যায়, অর্থাৎ ই টু দি পাওয়ার মাইনাস এক্স, গামা ফাংশনটা হয়ে যায় ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এখন এই বিষয়টার উপর এস্টাবলিশ করেই আমরা বেস করেই আমরা এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনটা এস্টাবলিশ করব।
It is the form of standard form. It is the standard form of PDF of exponential distribution. And x is the exponential variable. তাহলে দেখো কি দাঁড়ালো, আমরা একটা গামা ফাংশন লিখলাম, সেই গামা ফাংশনের n এর মান যখন আমি 1 বসালাম তখন সে একটা নতুন ফরম্যাট নিল, তাই তো? এবং এই নতুন ফরম্যাটটাই হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম অফ এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন অ্যান্ড এক্স ইজ দ্য এক্সপোনেনশিয়াল ভেরিয়েবল। কার? এই যে নতুন ফরম্যাটটা, গামা ফাংশনের n এর মান 1 হলে যে নতুন একটা ফাংশন তৈরি হয়, নতুন একটা পিডিএম ফরম্যাট তৈরি হয়, সেই ফরম্যাটটা হচ্ছে স্ট্যান্ডার্ড এক্সপোনেনশিয়াল পিডিএফ অফ এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন। স্ট্যান্ডার্ড ফর্ম, আমরা স্ট্যান্ডার্ড ফর্মের একটা কথা শুনে এসেছি কোথায়? নর্মাল ডিস্ট্রিবিউশনে। নর্মাল ডিস্ট্রিবিউশনের যে সাধারণ নর্মাল পিডিএফ আছে সেখান থেকে আমরা স্ট্যান্ডার্ড নর্মাল পিডিএফ করেছি। হ্যাঁ, নিশ্চয়ই তোমাদের মনে আছে বা পূর্ববর্তী ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত বলা আছে। তাহলে কি দাঁড়ালো, ঠিক তেমনি গামা ফাংশনকে যখন আমরা n এর মান 1 বসাই তখন সে একটা নতুন ফাংশন বা নতুন পিডিএফ তৈরি হয়। এই নতুন পিডিএফটা হচ্ছে স্ট্যান্ডার্ড এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনের পিডিএফ, যেখানে এক্স হচ্ছে এক্সপোনেনশিয়াল ভেরিয়েবল। তাহলে আমরা পেলাম এক্সপোনেনশিয়াল গামা থেকে এক্সপোনেনশিয়াল ভেরিয়েবল পেলাম। এখন এই এক্সপোনেনশিয়াল ভেরিয়েবলটা আমাদের কি কাজে লাগে, এটা একটা প্রশ্ন যে আমরা কি করব। আমরা বিভিন্ন রিসার্চে দেখো, একটা রিসার্চে আমরা বলি যে এটা টাইম ডিউরেশন কতদিন হবে। একটা অ্যানিম্যাল যখন আমরা একটা অ্যানিম্যাল সম্পর্কে আমরা যখন স্টাডি করি বা রিসার্চ করি, আমরা বলতে পারি যে অ্যানিম্যালের টাইম ডিউরেশন কত হবে। একটা ইলেকট্রনিক্স প্রোডাক্ট যখন আমরা তৈরি করি, আমরা জানতে চাই যে এর লংজিভিটি কত, এটা কতদিন ভালো থাকবে বা কতদিন কাজ করবে। তারপরে ধরো যে কোনো মেশিন, যে কোনো মেশিন, যে কোনো ইন্ডাস্ট্রির যে কোনো মেশিন, একটা নতুন মেশিন যখন কিনতে যায় তখন জিজ্ঞেস করে, তোমরাও দোকানে একটা জিনিস কিনতে গেলে কিন্তু তোমরা ইজিলি জিজ্ঞেস করো যে এটা কতদিন ভালো থাকবে, আপনার গ্যারান্টি কত দিনের, হ্যাঁ আপনি সার্ভিস ফ্রি দিবেন কত দিনের, অর্থাৎ এটার একটা লাইফ টাইম আছে। এই যে লাইফ টাইম ক্যালকুলেশন করা, এই লাইফ টাইম ক্যালকুলেশন করতে গেলে আমার এই এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনের ব্যবহার রয়েছে, এবং সেটা করার জন্যই আমাদের মূলত এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনটা জানতে হবে। এখন আসো, এখন যদি আমরা কনসিডার করি, লেট আস কনসিডার দ্যাট দ্য সিকোয়েন্স অফ র্যান্ডম ইভেন্টস sequence of random events which occur over time follows Poisson distribution. And the rate of occurrence of this event is lambda greater than 0. অর্থাৎ কী বলছে যে আমরা ধরে নেই যে সিকোয়েন্স অফ র্যান্ডম ইভেন্টস, একটা র্যান্ডম ইভেন্টসের একটা সিকোয়েন্স হুইচ অকার্স ওভার টাইম ফলোজ Poisson ডিস্ট্রিবিউশন। আমরা একটা
র্যান্ডম ভেরিয়েবল ধরে নিব, র্যান্ডম ইভেন্টস ধরে নিচ্ছি যে সেটা চলছে, হ্যাঁ, তাকে আমরা কি বলছি, সেটা ফলো করছে কাকে, পয়সন ডিস্ট্রিবিউশন। আর পয়সন ডিস্ট্রিবিউশনের প্যারামিটার আমরা জানি ল্যামডা। এক্ষেত্রে সেই অকারেন্স অর্থাৎ সেই ঘটনাটা যে ঘটবে সেইটার যে ইভেন্ট সেটা হচ্ছে ল্যামডা, আর ল্যামডা জিরো হবে না, কোনো না কোনো ঘটনা এখানে ঘটবে, কোনো না কোনো অকারেন্স এখানে হবেই। সেইভাবে আমরা কখনোই ল্যামডার মান এখানে জিরো হবে না, জিরোর চেয়ে বড় হবে। হ্যাঁ, এই যে এই পয়সন ডিস্ট্রিবিউশনের ল্যামডাকে এখানে আমরা ইভেন্ট হিসাবে কাউন্ট করছি। এখন আসো আমরা যদি বলি যে ইফ এক্স টি, এটা একটা ফাংশন, এক্স টি ইজ দ্য নাম্বার অফ ইভেন্টস, ইজ দ্য নাম্বার অফ, এখানে একটু প্যাচ আছে, এটা এই জিনিসগুলো একটু ক্লিয়ার হও, প্রবলেমগুলো সহজ আছে। ইভেন্টস, নাম্বার অফ ইভেন্টস দ্যাট অকার, ঘটনাটা ঘটবে উইদিন দ্য ইন্টারভেল, টাইম ডিউরেশন তো থাকবে, যে কোনো জিনিসের একটা টাইম ডিউরেশন থাকে, এখানেও টাইম ডিউরেশন থাকবে, উইদিন টাইম ইন্টারভেল। এখানে টাইম ইন্টারভেলটা কি থাকবে, 0 থেকে টি পর্যন্ত, 0 থেকে টি পর্যন্ত এটার একটা টাইম ডিউরেশন থাকবে। সেই টাইম ডিউরেশন থাকলে তখন এক্স টি সমান কি হবে, দেন এখানে দেন এক্স টি আমি কি বলেছিলাম, নাম্বার অফ ইভেন্টস, এক্স টি বলেছিলাম নাম্বার অফ ইভেন্টস। তো সেক্ষেত্রে কি হবে দেখো, তাহলে এই যে নাম্বার, এর প্রবাবিলিটি কি হবে, এক্স টি ইকুয়াল টু যদি কে হয়, একটা নির্দিষ্ট টাইম আমি ধরলাম, নাম্বার অফ ইভেন্টস ধরলাম আমি কে, ঠিক আছে, ওই 0 থেকে টি ইন্টারভেল, ওই সময়ের মধ্যে নাম্বার অফ ইভেন্টস ধরলাম আমি কে। যদি তাই থাকে তাহলে এটা কি দাঁড়াবে, পয়সন ডিস্ট্রিবিউশনের রুলস অনুযায়ী আমি লিখতে পারি ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, ল্যামডা টি টু দি পাওয়ার কে, কে ফ্যাক্টোরিয়াল। পয়সন ডিস্ট্রিবিউশনে দেখো এখানে আবার পয়সন ডিস্ট্রিবিউশনকে কাজে লাগিয়েছে। তাহলে এক্সপোনেনশিয়াল পড়তে গিয়ে আমরা কি দেখলাম, প্রথমত তারা গামা ফাংশন থেকে স্ট্যান্ডার্ড এক্সপোনেনশিয়াল ভেরিয়েবলটাকে বের করে নিয়ে আসলো, সেখান থেকে তারা পয়সন ডিস্ট্রিবিউশনকে প্যারামিটারকে ব্যবহার করে এবং পয়সন ডিস্ট্রিবিউশনের পিডিএফকে ব্যবহার করে তারা এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনের যে পিডিএফ সেটাকে দাঁড় করালো। এখন দেখো এখানে কে কী হবে, কে 0 আপ টু ইনফিনিটি, আমরা জানি পয়সন ভেরিয়েবলের ইয়ে কি ইনফিনিটি পর্যন্ত, তাই না, n টেন্ডস টু ইনফিনিটি। এখন আসো, এখন যদি এমন হয় যে আমি ধরলাম একটা টাইম টি, হ্যাঁ, তাহলে টি আর হবে কি, টি আর বি দ্য টাইম অফ অকারেন্স, ঘটনা ঘটার, of rth event, of rth event, অর্থাৎ টি সময়ে rth ইভেন্ট ঘটবে, সেটা হচ্ছে টি আর, টি বি দ্য টাইম অফ অকারেন্স অফ rth ইভেন্ট। At this stage let us denote the time of occurrence of first event, then the টাইম অফ অকারেন্স, অর্থাৎ টাইম অফ অকারেন্স অফ ফার্স্ট ইভেন্ট, প্রথম ঘটনাটা ঘটবে, উইদিন দ্য টাইম ইন্টারভেল জিরো টু টি। তাহলে কি দাঁড়ালো, যে আমি বলছি টি আর বি দ্য টাইম অফ অকারেন্স অফ rth ইভেন্ট, অর্থাৎ 8তম ইভেন্ট যখন ঘটবে তখন তার টাইম হবে টি আর। তাহলে যখন ফার্স্ট ইভেন্ট ঘটবে তার টাইম ইন্টারভেলটা কি, 0 টু টি বাই টি, তাকে আমি ডিনোট করব কি দিয়ে, টি দিয়ে। যখন ফার্স্ট ইভেন্ট ঘটবে তাকে আমি টি দিয়ে
ডিফাইন করব। যখন সেকেন্ড ইভেন্ট ঘটবে তখন দেখা যাবে আমি T2 দিয়ে ডিফাইন করব। যখন থার্ড ইভেন্ট ঘটবে T3 দিয়ে, এভাবে যখন 8তম ইভেন্ট ঘটবে আমি TR দিয়ে তাকে ডিফাইন করব। অর্থাৎ এখানে টাইম একটা বিরাট ফ্যাক্টর, অর্থাৎ আমি বেরই করতে চাচ্ছি টাইম ডিউরেশনটা। তাহলে এখন দেখো, যদি তাই হয় এটার প্রবাবিলিটিটা কী দাঁড়াবে ফার্স্ট ইভেন্টের ক্ষেত্রে? প্রবাবিলিটিটা কী দাঁড়াবে একটু দেখি। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, দেন প্রবাবিলিটি T greater than T, এই T মানে কি? আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে প্রবাবিলিটি অফ নো ইভেন্ট occur within টাইম ইন্টারভেল কত? টাইম ইন্টারভেল 0T। তাই তো? তাহলে কি দাঁড়ালো, যখন কোনো ঘটবে না তখন আসলে কি দাঁড়াচ্ছে? xt ইকুয়াল টু 0। xt ইকুয়াল টু 0, কোনো ইভেন্ট ঘটেনি। xt ইকুয়াল টু যদি 0 হয় তাহলে কি হবে? e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি হয়ে যাবে না? কারণ কি দেখো, আমার কি ছিল পয়সন ডিস্ট্রিবিউশনের প্রবাবিলিটি ফাংশন থেকে আমি যেটা পেয়েছিলাম সেটা কি ছিল? ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি টু দি পাওয়ার কে ফ্যাক্টোরিয়াল, তাই না? এখন যদি xt ইকুয়াল টু আমি সেখানে কে ধরেছিলাম, xt ইকুয়াল টু কে ধরেছিলাম, তাহলে কে যদি 0 হয় অর্থাৎ কোনো ইভেন্ট ঘটেনি ওই টাইম ডিউরেশনের মধ্যে কোনো ঘটনা ঘটেনি, তার মানে কি কে এর মান 0। কে এর মান 0 হলে কি হবে? ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি হয়ে যাবে, তাই না? অর্থাৎ কোনো ইভেন্ট ঘটেনি, তা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এখন আসো, হ্যাঁ, আর এক্সটিটা কি? এক্সটি হচ্ছে আমার ইজ দ্য নাম্বার অফ ইভেন্টস। এক্সটি হিয়ার xt is the number of events. Number of events which occur during the time interval. ইন্টারভেল 0T। আর অর্থাৎ আমার মূল সময় কি? মূল সময় হচ্ছে 0 থেকে T পর্যন্ত, তাই তো? এই সময়ের মধ্যে আমার ঘটনাটা ঘটবে কি না, অর্থাৎ আমি যে ফাংশনটা বের করতে চাচ্ছি সেটা কতক্ষণ পরে বা কত সময় পরে এটা হবে সেটার একটা টাইম বের করা। এখন আসো, তাহলে এটা কি দাঁড়াচ্ছে? তাহলে দাঁড়ালো কি? প্রবাবিলিটি T গ্রেটার দেন T ইকুয়াল টু আমরা পাচ্ছি ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, হুইচ প্রোভাইডস এফটি, যেটা আমরা গামা ফাংশন থেকে যে স্ট্যান্ডার্ড এক্সপোনেনশিয়াল ভেরিয়েবলটা আমরা পেয়েছিলাম, তাই না? এক্সপোনেনশিয়াল স্ট্যান্ডার্ড পিডিএফ অফ এক্সপোনেনশিয়াল ভেরিয়েবল, সেখান থেকে যেটা পেয়েছিলাম সেখানে আমরা দেখেছিলাম যে ft ইকুয়াল টু এটার যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে আমার আসে ল্যামডা ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, হ্যাঁ, এখানে হবে 0 আদারওয়াইজ। আর এই টি এর মানটা কি হবে? ল্যামডা তো 0 আমরা জানি, এখানে ল্যামডাও গ্রেটার দেন 0, আবার টি এর মানও গ্রেটার দেন 0। এইটা কি? এটা হচ্ছে পিডিএফ অফ এক্সপোনেনশিয়াল র্যান্ডম ভেরিয়েবল হুইচ ইজ দ্য
PDF of exponential random variable t। আমরা কিন্তু এখানে এক্সপোনেনশিয়াল র্যান্ডম ভেরিয়েবল কিন্তু বলেছি t, কারণ দেখো আমরা যখনই এটা আমরা কিন্তু সেই টাইম ইন্টারভেলের উপরে বেস করে পুরো কাজটা করেছি। আমরা আগেই বলেছি যে একটা মেশিনের টাইম ইন্টারভেল আমাকে ফিক্স আপ করতে হবে, একটা কম্পিউটারের টাইম ইন্টারভেল আমাকে ফিক্স আপ করতে হবে, বা একটা অ্যানিম্যালের টাইম ইন্টারভেল আমার ফিক্স আপ করতে হবে। সেই কারণে আমাকে কি করতে হয়েছে, আমাকে এখানে ভেরিয়েবল ধরতে হয়েছে t, কারণ আমার t ফিক্স না। হ্যাঁ, আমার কখন গিয়ে ঘটনাটা ঘটবে, টি যখন 0 তখন কোনো ঘটনা ঘটেনি, টি যখন 1 তখন সেটা অকারেন্সটা একবার হয়েছে। এভাবে আমরা টি এর বিভিন্ন মানের উপরে কিন্তু এই এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনটাকে আমরা এস্টাবলিশ করতে পেরেছি। এখন দেখো, ইফ যদি ল্যামডা যদি 1 হয়, ইফ ল্যামডা 1 হয়, দেন এফটি কি হবে, এফটি হবে e টু দি পাওয়ার মাইনাস টি, হোয়ার টি গ্রেটার দেন 0। ঠিক আছে, তাহলে কি দাঁড়ালো, যে আমরা দেখছি যে এই এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনের মানে বিভিন্ন ধরনের ফর্ম্যাট আমরা দেখতে পেলাম। একটা পারলাম আমরা কোথায়, একটা পেলাম আমরা যে টি এর দিয়ে টিকে ভেরিয়েবল ধরে, র্যান্ডম ভেরিয়েবল ধরে ই টু দি পাওয়ার ল্যামডা ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি একটা ফাংশন আমরা পেলাম। আবার দেখো, দেখা যাচ্ছে যে এক্সকে যদি আমি র্যান্ডম ভেরিয়েবল ধরি, সেক্ষেত্রেও এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনের একটা পিডিএফ ফর্ম রয়েছে। বলছে যে দিস ডিসকাশন indicates that there are different forms of exponential distribution. Exponential PDF, sorry. One of the form is fx equal to 1 by lambda to the power minus x by lambda। এইটাও আমার কি, এইটাও এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনের একটা ফরম্যাট। হ্যাঁ, তাহলে আমরা দেখা যাচ্ছে যে আমরা বেশ দুটো ফরম্যাট পেলাম এখানে। একটা পেলাম হলো টিকে র্যান্ডম ভেরিয়েবল ধরে, আর একটা পেলাম হলো এক্সকে র্যান্ডম ভেরিয়েবল ধরে। দুটো ক্ষেত্রে আমরা দুটো এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনের দুটো পিডিএফ দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমরা যখন উদাহরণগুলো করব, প্রবলেমগুলো সলভ করব, তখন হয়তো এটা আরেকটু আমাদের ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকে তাহলে দেখা যাক, এটুকুই থাকুক। হ্যাঁ, আর নেক্সট ক্লাসে আমরা এই এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনের উপরে দু একটা এক্সাম্পল করব। এক্সাম্পল করলে আমাদের যে দুর্বলতাটুকুন আছে বা যে সমস্যাটা আছে তা হয়তো বা অনেকটা দূর হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ।